কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা দুজন সফল চাষি বন্ধুকে পেয়েছি। তারা নিয়মিত কিষাণ বাণী অনুষ্ঠান শোনেন। আজকে অনুষ্ঠান শুনে তারা বিভিন্নভাবে নিজেকে কাজে লাগিয়েছেন, চাষবাস করছেন। আজকে এই চাষবাস করে কিন্তু আজকে তারা সফল হয়েছেন। আপনার নাম? নমস্কার, আমার নাম সুদীপ মণ্ডল। সুদীপদার কাছে জানবো যে মূলত কি কি চাষবাস করে থাকেন। আমরা মূলত সিজনাল সমস্ত কিছু চাষবাসই করে থাকি। সাধারণত আমরা ধান চাষটা খুব বড় আকারে করি, তারপরে বিভিন্ন রকমের আপনার সবজি চাষ রয়েছে, তাছাড়াও সর্ষে চাষ রয়েছে, আলু চাষ রয়েছে এবং অন্যান্য সিজনে কিছু কিছু ফলমূলেরও গাছ রয়েছে আমার আওতার মধ্যে। তো সেইগুলো আমরা সবই করে থাকি সারা বছর ধরে। এই যে বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন, সেটা জৈব পদ্ধতিতে? হ্যাঁ, পুরোটাই আমরা জৈব পদ্ধতি অবলম্বন করি। তবে এটা বলাটা ঠিক হবে না যে সম্পূর্ণ 100%ই আমরা জৈবতে করতে পারবো বা এটা সম্ভব হবে। তুলনামূলকভাবে আমরা যতটা পারি চেষ্টা করি যে বেশিরভাগটাই যেন গাছের গোড়াতে আমরা জৈব সারটা পৌঁছে দিতে পারি। এই উদ্যোগটা নিয়েই প্রধানত আমি যেটা করে থাকি, আমরা বাড়িতে বিশেষ করে আমার নিজস্ব উদ্যোগে আমি কেঁচো সারের একটা বড় জায়গা তৈরি করতে পেরেছি। সেই জায়গাটাতে আমি মূলত আমাদের এলাকায় যতগুলো যা যা কেঁচো সারের প্রয়োজন পড়ে সেই কেঁচো সার আমি সরবরাহ করে থাকি। তো এই যে কেঁচো সার বা কেঁচো চাষ করেন, কতদিন ধরে এটা করে আসছেন? আমি কেঁচো সারটা করছি প্রায় 10 থেকে 12 বছর ধরে করছি। তো এই যে কেঁচো সার করে থাকেন, তো এই কেঁচো সার করতে গেলে বিশেষ করে তো একটা পরিচর্যা দরকার হয়ে থাকে এবং কেঁচোর দরকার হয়ে থাকে। এগুলো কোথা থেকে পান? প্রধানত কেঁচো সারটা আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন অনেক ছোট আকারে শুরু করেছিলাম। তখন বিষয়টা আমার বুঝতেও হয়তো 1-2 বছর সময় লেগেছিল। তো মূলত আমরা এই জ্ঞান বা এই বুদ্ধিটা বা এই যে টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে সেটা মূলত আমরা রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী ও বিসিকেবি এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই কেঁচো সার তৈরির পদ্ধতিটা ভালোভাবে শিখে নিয়ে তারপরে পুনরায় সেটাকে খুব ভালো আকারে কাজে লাগানোর জন্য উদ্যোগী হয়ে পড়ি। পরবর্তীকালে এখন বর্তমানে এই প্রযুক্তিতেই কেঁচো সারটা তৈরি করে আসছি। মূলত যেটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আইসেনিয়া প্রজাতির একটা কেঁচো, যেটা কিনা আমাদের এখানে অতটা সহজলভ্য নয়। তো মূলত এই কেঁচোগুলো আমরা কেবিকে থ্রুতেই বা পল্লী শিক্ষা ভবন বা আমাদের বিসিকেবি রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কেঁচোগুলো পেয়ে যাই সহজেই। এবং বর্তমানে আমি নিজেও এই কেঁচোটা তৈরি করছি। প্রয়োজনে আমি কেঁচোটা সরবরাহ করে থাকি, বিক্রিও করে থাকি। তো এখন বর্তমানে আর কেঁচোর সমস্যাটা অনেকটাই চলে গিয়েছে, কারণ যেহেতু আমি নিজে বানিয়ে নিয়েছি, তার সাথে সাথে সার তৈরির কাজটা তো অবশ্যই চলছে। যেটা বললেন যে কেঁচো চাষটাও করে থাকেন, যে নতুন প্রজাতির কেঁচো নিয়ে আসেন, সেখান থেকে কতগুলো কেঁচো পাওয়া যায়? সাধারণত আমাদের গ্রাম বাংলার মাটিতে যে কেঁচোগুলো পাওয়া যায় সেই কেঁচোগুলো কিন্তু ওই কেঁচোর প্রজাতি, যে আইসেনিয়া প্রজাতির কেঁচোর কথা বলছি, সেটার সাথে সম্পূর্ণ আলাদা। এর সাথে অনেক পার্থক্য রয়েছে। যেমন আইসেনিয়া প্রজাতির কেঁচোটা আকারে অনেকটা সরু এবং একটু লম্বা ধরনের এবং আকারের এবং রংটা অনেকটা লালচে হবে, এবং এর বংশবৃদ্ধির হার আমাদের সাধারণ কেঁচোর থেকে কিন্তু দ্বিগুণেরও বেশি। তো আমি যখন শুরু করেছিলাম মোটামুটি আমি 300 থেকে 400 গ্রাম কেঁচো দিয়ে প্রথম শুরুটা করেছিলাম। পরবর্তীকালে এটা আপনার 25 থেকে 30 দিনের মাথায় কিন্তু এটা প্রায় ডবল হয়ে গিয়েছিল। ঠিকঠাক পরিমাণ যদি খাবার এবং কোনো সাধারণভাবে আমরা বাড়িতে যেসব আনাজ, যেসব খোসাগুলো পাই বা জৈবিক গোবর সার এবং তার সাথে সাথে কিছু খড়, এইসব খাবারগুলো যদি একসাথে আমি ভালোভাবে তৈরি করে সেই কেঁচোকে খাওয়াতে পারি, তাহলে কেঁচোর বংশবৃদ্ধির হারটাও অনেক বৃদ্ধি পায় এবং কেঁচোর স্বাস্থ্য খুব ভালো থাকে। যেটা পরবর্তীকালে কেঁচোর বংশবৃদ্ধি আমি যতটা করাতে পারবো, কেঁচোর থেকে সেখান থেকে আমি আয়টাও সেইভাবে আমি নিতে পারবো। তার কারণ হচ্ছে কেঁচোটা এখানে আমার মূল উৎস আর কি আমার ইনকামের। তো জানবো যে বর্তমানে কতগুলো আপনার এই চৌবাচ্চা আছে? এখন বর্তমানে আমার 40টি চৌবাচ্চা রয়েছে, যেটা থেকে আমি প্রায় মাসে একটা পিঠ থেকে প্রায় 60 কেজি 70 কেজি করে আমি সেখান থেকে সার তৈরি করতে পারছি এবং আমি সরবরাহ করে থাকি। তো এই কেঁচো সারের চাহিদা কেমন? মানুষ এখন কেঁচো সারটা বিষয়ে অনেকটা সচেতন এবং বুঝতে শিখেছে, এবং কেঁচো সারের যে গুণাগুণ সেটাও মানুষ অনেকটা উপলব্ধি করতে পেরেছে। বিশেষত আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্যান্য এই কিষাণ বাণী বিভিন্ন অনুষ্ঠান শোনার পর বর্তমানে চাষিরা অনেক উদ্যোগী এই বিষয়গুলো, এবং এই বিষয়গুলো ফোনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে শোনার ফলে তারা অনেকটাই এই জিনিসগুলোতে পরিচিতি লাভ করেছে এবং তারা ব্যবহারও করছে। সুতরাং বর্তমানে কেঁচো সারের চাহিদা কিন্তু অন্যান্য যে কোনো জৈব সারের থেকে অনেকটাই বেশি এবং সবাই চাইছে। এবং এই সার যে তৈরি করছেন কিভাবে করেন এটা একটু জানবো।
মূলত এটা মাটি 2.5 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি গর্ত করে সেখানে পলিথিন বিছিয়েও করা যেতে পারে, বা যদি একটু খরচা যদি করা যায় তাহলে সেটাকে চৌবাচ্চা বানিয়ে আপনার 2 থেকে 2.5 ফুট চওড়া এবং লম্বায় মোটামুটি 5 ফুট থেকে 6 ফুট আকারের যদি চেম্বার তৈরি করা যায় বা বেড যদি তৈরি করা যায়, সেখান থেকে আমার ওই বিভিন্ন গোবর সার এবং পাতা পচা এবং খড় এগুলো আমি ব্যবহার করতে পারি, বাড়ির বিভিন্ন আনাজের খোসা, যেগুলোতে কোনো অম্ল জাতীয় কোনো দ্রব্য না থাকে সেই রকম ধরনের বিভিন্ন যেগুলো খাবার হিসাবে আমি ব্যবহার করতে পারি, সেইগুলো যদি আমি বেডে ব্যবহার করি তাহলে এই খুব সুন্দর একটা বেড তৈরি করা যায়, যেটা কেঁচোর খাবার হিসাবে আমি ব্যবহার করতে পারবো। তো কতদিনের মাথায় আপনি একটা উপযুক্ত কেঁচো সার পান? একটা উপযুক্ত কেঁচো সার তৈরি হতে মোটামুটি আপনার 30 থেকে 35 দিন সময় লাগে। তারপর সেটাকে ভালোভাবে ঝাড়াই বাছাই করে নিয়ে একদম কেঁচোগুলোকে নির্দিষ্ট জাল রয়েছে সেখান থেকে আলাদাভাবে কেঁচোটাকে বেছে নিয়ে সরিয়ে আমরা একদম খুব ঝুরঝুরে একদম চায়ের আকৃতির সারগুলো হয়ে যায়, খুব শুকনো ঝুরঝুরে খুব ফাইন কোয়ালিটির সার তৈরি করার পর সেটাকে আমরা প্যাকেটজাত করি অথবা বস্তাজাত করি, তারপরে সেটাকে সরবরাহ করে থাকি। তারপর যখন ওই একটা চৌবাচ্চা থেকে আপনি কেঁচো সার পেয়ে গেলেন, তারপর কি ওই চৌবাচ্চায় আবার নতুন করে আপনি ওই গোবর বা এগুলো দিতে হয়? হ্যাঁ, মানে এই পদ্ধতিটা হচ্ছে যে বেডগুলোতে বর্তমানে সার তৈরি হয়ে গিয়ে থাকবে তার পাশাপাশি কিছু সংখ্যক বেডে কেঁচো সার তৈরির পদ্ধতি অলরেডি শুরু করতে হবে, কারণ বেড আমার কখনোই ফাঁকা অবস্থায় পড়ে রাখলে চলবে না। অর্ধেক বেডগুলোতে যদি আমি কেঁচো সার তৈরি করার একদম শেষ মুহূর্তে চলে আসি, তার মানে হচ্ছে আমার বাকি বেডগুলোতে সার তৈরির পদ্ধতিটা শুরু হয়েই থাকবে অলরেডি। মানে এটা আমি অল্টারনেটিভ পদ্ধতিতে কিন্তু আমাকে কেঁচো সারটা তৈরি করতে হবে, যাতে আমি সারা বছরই কোনো দিনই যেন আমার সরবরাহ করতে বা সার তৈরি করতে সেটা বিঘ্ন না ঘটে। এবং পাশাপাশি মাথায় রাখতে হবে যে কাঁচা গোবর তো কখনো দেওয়া যাবে না। না, এখানে কাঁচা গোবর একদমই দেওয়া চলবে না। তার কারণ হচ্ছে কাঁচা গোবর প্রথমত অত্যন্ত উষ্ণ থাকে এবং ওর মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো কেঁচো সারকে পরবর্তীকালে ক্ষতি করতে পারে, এবং সেই জন্য সরাসরি গোবর সার এখানে দেওয়া একদমই উচিত নয়। গোবরটাকে সাধারণত 1 সপ্তাহ ফেলে রেখে সেটাকে একটু পুচিয়ে তারপরে সেটাকে বেডের উপরে ব্যবহার করলে সেটা সব থেকে বেশি উপযোগী হয়। তো এই এতগুলো চৌবাচ্চা আছে এবং তাদের তো বিশেষ যত্ন নিতেই হবে, এবং আমি জানবো যে এক একটি চৌবাচ্চায় কতগুলো করে কেঁচো দেন? এখানে আমার যা বেডের যা সাইজ রয়েছে তাতে মোটামুটি এখানে 250 থেকে 300 গ্রাম অবধি কেঁচো আমার দেওয়া আছে, যেটা পরবর্তীকালে ওরা বংশবৃদ্ধি করতে করতে ওটা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। কেঁচো বিক্রিও করেন বললেন? একদমই কেঁচো বিক্রি করি, যেটা বর্তমানে 1800 থেকে 1900 টাকা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে। আপনাকে জানবো যে এখন তো বর্ষাকাল এবং বিশেষ তাদের যত্ন নিতে হয়, কেঁচো তো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা লাল পিঁপড়ে যেটা বলি যে কেঁচোর কিন্তু শত্রু, তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? প্রধানত আমাকে বেডগুলোকে সরাসরি বৃষ্টির হাত থেকে বা সরাসরি জলের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য উপরে কিন্তু একটা আচ্ছাদন বা একটা মোটামুটি একটা শেড বা ছাদ জাতীয় কিছু আমার তৈরি করা অবশ্যই প্রয়োজন। সরাসরি সূর্যালোকও যাতে না পড়ে এবং সরাসরি বৃষ্টি জলও যাতে না পড়ে, সেজন্য একটা ওপরে শেড থাকলে খুবই ভালো হয়। তার সাথে সাথে যেটা আপনি বললেন যে বিভিন্ন পোকামাকড় বা বাহ্যিক কোনো শত্রুর আক্রমণ, পিঁপড়ে বা যাই হোক, এগুলো থেকে বাঁচার জন্য প্রধানত ঘরোয়া উপায়ে যেটা বেশিরভাগ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গুঁড়ো হলুদ যদি আমি বেডের চারপাশে ছড়িয়ে দিতে পারি বা একটা রেখা তৈরি করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ের আক্রমণটা অনেকটা রোধ করা যায়। তার সাথে সাথে বেডগুলো যদি তুলনামূলক একটু উঁচুর দিকে রাখা যায়, একটু উঁচু যদি করা যায় মাটির সমতল থেকে, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক বিভিন্ন পোকামাকড় বা মাটি থেকে আসা বিভিন্ন বহিঃশত্রুরা সেখানে অনেকটাই প্রতিরোধ হয়ে থাকে। এই কয়েক মাসের জন্য আপনাকে কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয়? বিশেষ যত্ন প্রথমত আমাকে লক্ষ্য করতে হয় যে অতিরিক্ত বৃষ্টির জল বা আশেপাশের জল যেন ওই বেডের মধ্যে প্রবেশ না করে, এবং ওই বেড যেন পরিমিত অবস্থায় সিক্ত থাকে, মানে একদমই পুরো যেন ড্রাই না হয়ে যায় বা খুবই যেন ভিজে না হয়ে যায়। এটা বিশেষ লক্ষণীয় বিষয়। মানে বিশেষ করে কেঁচোর স্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাকে কিছু কিছু এই নিয়মগুলো প্রধানত মেনে চলতে হয়। মূল কথা যে এই কেঁচো যে চাষ করছেন বা কেঁচো সার তৈরি করছেন কেঁচো থেকে, তো সেক্ষেত্রে লাভ ভালো রকম পাওয়া যায় যদি ঠিক মতন চাষ করা যায়। একদমই তাই। কারণ হচ্ছে বর্তমানে মানুষ যে সচেতনতার পর্যায়ে পৌঁছেছে, আমাদের এই কীটনাশক বা কেমিক্যাল জাতীয় রাসায়নিক সার যে সারগুলো আমরা মানুষ সচরাচর করে থাকে, তার থেকে একটু সরে এসে মানুষ বর্তমানে যদি অন্তত নিজের বাগানের বা বাড়ির আশেপাশের কিছু জমিতে যেগুলো মানুষ সচরাচর খাবার খেয়ে থাকে, সবজি তৈরি করে থাকে, সেই সবজিগুলো অন্তত যদি
জৈব সার দিয়ে তৈরি করতে পারে, সেইটার একটা মানসিকতা নিয়ে কিন্তু অনেক চাষি এখন বর্তমানে অনেকটাই উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা এই জৈব সার এবং কেঁচো সারগুলোই ব্যবহার করে থাকছেন, যেটা বর্তমানে কেঁচো সার চাষিদের অনেকটাই লাভের মুখ দেখাচ্ছে এবং তাদের আয়টা অনেকটা বৃদ্ধি করতে পারছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে যে এই জৈব সারের দিকে আপনি নজর দিয়েছেন এবং এই যে কেঁচো সার তৈরি করছেন এবং আজকে কেঁচো সার তৈরি করে আজকে যে সফল হওয়া যায় সেটা কিন্তু আপনি আজকে করেছেন। আগামী দিনেও এটাকে আরো বড় করে করার একটা পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন চাষি বন্ধুর সাথে কথা বলবো, তা জানবো নানা অভিজ্ঞতার কথা। আপনার নাম? নমস্কার, আমার নাম নরেশ মান। নরেশ দা কাছে জানবো যে কি কি চাষবাস করে থাকেন? আমি প্রথমত কৃষিকাজের সঙ্গে যুক্ত। এছাড়া কৃষিকাজের সঙ্গে সঙ্গে আপনার প্রাণী পালন এবং মৎস্য চাষ, এই তিনটে কাজ আমি সারা বছরই করে থাকি। এটার উপরেই আমি অর্থ উপার্জন করি। আপনাকে জানবো যে এখন তো নতুন পদ্ধতিতে চাষবাস হচ্ছে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষবাস করছে। এই রকম বিজ্ঞানকে কাজে লাগিয়ে কি কোনো চাষবাস করে সফল হয়েছেন? হ্যাঁ, একদমই তাই। আমি রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আমি জৈব সার তৈরি এবং জৈব কীটনাশক তৈরির ট্রেনিং নিয়েছিলাম। সেখান থেকে আমি আমার যা জমি রয়েছে সেক্ষেত্রে আমি জৈব সার নিজে বাড়িতে বানিয়েই তৈরি করছি। জৈব সার তৈরি করেন, কিভাবে তৈরি করেন? আমি যেমন নিমাস্ত্র তৈরি করি। নিমাস্ত্রের ক্ষেত্রে আমার যেটা লাগে নিম পাতা, এছাড়া গোবর, গোমূত্র, এটা মানে যথেষ্ট পরিমাণ দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে কয়েকদিন পর সেটা তৈরি হলে আমরা জমিতে সেটা স্প্রে করি। তো এই যে নিমাস্ত্র বা ব্রহ্মাস্ত্র বা গোমূত্র, এটা কিভাবে তৈরি করেন? মানে এটা তো রাখতে হয়, ভালোভাবে যত্ন করতে হয়। এটার জন্য আমাদের দেখছেন আমাদের মাটির পাত্র রয়েছে। এগুলো যেহেতু আমাদের মানে জৈব পদ্ধতিতে তৈরি করছি, তাই এগুলো আমাদের মানে ঢাকনাযুক্ত প্রয়োজন। সেই জন্য ঢাকনাও দেখতে পাচ্ছেন এখানে। এগুলো তৈরি করার পরে আমরা মজুদ রাখি। মজুদ রাখার পরে যেমন যখন যেটা যদি কোনো দেখি আপনার ভিটামিনের প্রয়োজন হচ্ছে, তখন আমরা তরল সার ব্যবহার করছি। যদি আপনার কোনো পোকা লাগছে, সেক্ষেত্রে আমরা নিমাস্ত্র দিচ্ছি। তো এই যে তরল সার বললেন, এটা কিভাবে তৈরি করেন? তরল সার আমাদের গোমূত্র নেওয়া হয় এবং এছাড়া আপনার পাকা ফল যেগুলো বাজারে অনেক দেখবেন কলা এই সমস্ত নষ্ট হয়ে যায়, সেই ফলগুলো আমি নিয়ে আসি এবং এছাড়া গোমূত্র এবং এর সঙ্গে এর এর গুণগত মান বাড়াতে আমরা যেমন শুটি জাতীয় মানে ডাল শস্য হতে পারে, এরকম দিয়ে আমি এটা বানিয়ে রাখি। এটা যেমন আমার চাষের জমিতে ব্যবহার হচ্ছে, সেখান থেকে আমার যেমন পাশাপাশি মাছ চাষ রয়েছে সেখানেও আমরা কিন্তু ব্যবহার করছি। যেহেতু এখন আমরা মাছের ক্ষেত্রে দেখুন, আমরা বাজারে গেলে দেখতে পাচ্ছি যে অল্প দিনেই মাছ অটোমেটিক তারা ট্যাঙ্কির মাধ্যমে তৈরি করছে, নানান কীটনাশক দিয়ে অল্প দিনেই বেড়ে যাচ্ছে। কিন্তু আমার পুকুরে যে মাছ যখন চাষ করছি, আমি পুরো জৈব পদ্ধতিতে করছি এখানে। এবং এই যে বিভিন্ন ধরনের আপনি কীটনাশক বা রোগনাশক তৈরি করেছেন গাছের ফল দিয়ে বা গাছের ছাল দিয়ে, পাতা দিয়ে, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, এবং এটা ভালো রকম কাজ হচ্ছে বলে আজকে কিন্তু আপনারা এগুলো করছেন। একদমই তাই। এগুলো শুধু আমি নিজে ট্রেনিং নিয়ে এসে করার পরে, এছাড়া আমার মানে পাশাপাশি যে গ্রাম রয়েছে তারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা নিজে উদ্যোগে এসে আমার সঙ্গে কিভাবে বানাচ্ছি সেটা দেখে ওনারা নিজেরা বাড়িতে গিয়ে বানাচ্ছেন এবং এটা প্রচুর সাড়া মিলেছে আমাদের মানে এই অঞ্চলটাতে। তো আমাকে জানবো যে এই যে নিমাস্ত্র বা ব্রহ্মাস্ত্র বিভিন্ন ধরনের দেখতে বোতল রয়েছে, এগুলো বাজারে বিক্রি করেন তো? আমাদের গ্রামে যেমন এটা করতে গেলে তো প্রথমত যে মাস্ট হচ্ছে গোবর এবং গোমূত্র, এটা চাই। কিন্তু সেটার ক্ষেত্রে এখন গ্রামে গঞ্জে কিন্তু আপনার গরু মানে আমাদের বাড়ির মধ্যে নেই বললেই চলে যায়, গ্রামে গঞ্জে যতটা রয়েছে। কিন্তু শহরের আমাদের লাগোয়া যেমন শান্তিনিকেতন রয়েছে, ওনারা যোগাযোগ পেয়ে ওনাদের বাড়ির যেমন ঘরোয়া সবজি বাগান রয়েছে, সেখানে যেটা প্রয়োজন হয় আমাদেরকে কন্ট্যাক্ট করে, সেখান থেকে নিয়ে ওনারা মানে ব্যবহার করছেন। তো এই যে বিভিন্ন ধরনের নিমাস্ত্র বা ব্রহ্মাস্ত্র বা গোমূত্র আপনারা এখানে রয়েছে দেখতেই পাচ্ছি, তো এইগুলো দিয়ে আপনারা কি কি চাষবাস করছেন? আমাদের প্রথমত হচ্ছে আমরা এখন এই রিসেন্ট আমাদের যেমন মানে সবজি চাষ রয়েছে, সবজি চাষের যেমন ঘরোয়া সবজি বাগান রয়েছে। এছাড়া আপনার নতুন ক্রপ যেগুলো ব্রকলি, রেড ক্যাবেজ, ক্যাপসিকাম, এই সমস্ত চাষের ক্ষেত্রে আমরা পুরো জৈবটাই ব্যবহার করছি। কারণ যদি আমরা তো দেখুন বিষ খেয়ে খেয়ে আমাদের শরীরের যা অবস্থা, আমাদের ডাক্তারের কাছে পৌঁছতে হয়। কিন্তু আপনার জৈব সারের ক্ষেত্রে যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের রোগের প্রকোপ কিছুটা হলেও কমবে।
এবং ভালো রকম কাজ হচ্ছে এবং সারাও পাচ্ছেন ভালো। বললেন যে একটু আগে যে বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা রয়েছে বা আদিবাসী সম্প্রদায় যে সকল মহিলা রয়েছে তারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু আজকে সফল হয়েছে। একদমই তাই। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদি যারা রয়েছেন, এছাড়া আদিবাসী দিদি যারা রয়েছেন, ওনারা নিজেরা হাতে কলমে এটা তৈরি করছেন এবং ওনাদের থেকেও মানে ওনাদের যারা আত্মীয় রয়েছে তারা এখান থেকে নিয়ে গিয়ে তাদের গ্রামেও তারা বানাচ্ছে এবং তাদের জমিতে ব্যবহার করছে। এছাড়া আমাদের কি হচ্ছে, কীটনাশক বাজার থেকে কিনতে না হলে আমাদের চাষের ক্ষেত্রে লাভটাও মানে বাড়ছে, অথচ আমাদের মানে প্রোডাকশনটাও ভালো হচ্ছে এখানে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে প্রচুর চৌবাচ্চা রয়েছে, এগুলো তো কেঁচো সার তৈরি করেছে। হ্যাঁ, একদমই। এটা আপনার জৈব সারের মধ্যে তো কেঁচো সারও পড়ছে। কেঁচো সার তৈরি না করলে তো আপনার প্রথমত হচ্ছে আমরা যেমন গাদা কম্পোস্ট যেটা দিচ্ছি, গাদা কম্পোস্টের সঙ্গে সঙ্গে যদি কেঁচো সারটা দিই তার সবজির বাগানে তার গুণগত মান অনেকটাই বেশি হয়। এছাড়া শুধু কীটনাশক দিলে তো হবে না, সেখানে জৈব সারও তো আমাদেরকে দিতে হবে। এছাড়া আমাদের এই যে দেখছেন এত আমরা জৈব সার তৈরি করছি, এটা জৈব সার তৈরি করার আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কীটনাশক খেয়ে খেয়ে এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের মানে আমরা নিজেরা মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি। সেহেতু আমাদের এখন আশা আমাদের এই অঞ্চল এবং আমাদের মানে এই জেলা যাতে মানে জৈব গ্রাম হতে পারে, সেই প্রচেষ্টায় আমরা মানে এগিয়ে চলছি এখন। যেহেতু আপনাদের এখানে অনেকজন মহিলা সম্প্রদায়, স্বনির্ভর গোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায়, তারা কিন্তু আজকে সফল হয়েছেন এবং প্রচুর সংখ্যক মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, আমাদের এখানে প্রায় পাশাপাশি যত এসসিজি গ্রুপ আছে তারা সবাই এই কাজের সঙ্গে যুক্ত। এছাড়া এটা ওনারা দেখছেন যে আদিবাসী মহিলাদের ক্ষেত্রে কি হয়, আমাদের সারের দাম যদি এখানে 1200 হয় বাজার মূল্য, দোকানে নিচ্ছে 2000, সেই ক্ষেত্রে তাদের প্রফিট তো কিছু দেখতেই পাচ্ছে না, ওটা সারাদিন খেটেই যাচ্ছে, কিন্তু তার লাভের অঙ্ক তো এখানে মিলছে না। তাই জৈব সারের দিকে গেলে ওনার বাড়ির আশেপাশেই সব কিছু জিনিস নিয়েই কিন্তু সারটা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অঙ্গীকার করছি যাতে এই অঞ্চল আমরা পুরো একদম জৈব সঙ্গে থাকতে পারি বা জৈব গ্রাম হতে পারি, এই নিয়েই আমরা আশা রাখছি। আগামী দিনে এটাকে আরো বড় করে করার পরিকল্পনা আছে। আমরা গ্রাম জুড়ে, এছাড়া আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আমরা রয়েছি, আমরা পুরো মানে জৈব গ্রাম যাতে ঘোষিত হয় এই আশা আমরা রাখি। কারণ আমরা এই নিয়ে আমি নিজের বাড়ির চাষের সঙ্গে সঙ্গে পাশাপাশি যারা মহিলা রয়েছে তাদেরকে নিয়েও আমি কাজ করি এইসব নিয়েই। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, যে এমন আমরা দুজন চাষি বন্ধুকে পেয়েছিলাম যারা বিশেষ করে জৈব পদ্ধতি চাষবাস করছেন। বিভিন্ন ধরনের কীটনাশক বা রোগনাশক যেমন নিমাস্ত্র বা ব্রহ্মাস্ত্র বা গোমূত্র এই যে তৈরি করে তারা কিন্তু আজকে চাষবাস করে আজকে কিন্তু তারা সফল হয়েছেন। আদিবাসী সম্প্রদায় মহিলারা বা স্বনির্ভর গোষ্ঠী মহিলারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এগিয়ে এসে আজকে স্বনির্ভর হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।